জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাক মুস্তাফা। 23 ফেব্রুয়ারি বিদ্যুৎ বিভাগের এক বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছিলেন আগামী 2 বছর বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার, বরং সিস্টেম লস বা চুরি কমিয়ে বিদ্যুতের লোকসান কমানো হবে। কিন্তু তা আর হলো না, বাড়ানো হলো বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে 19.85% আর গ্রাহক পর্যায়ে গড়ে 16.68% বাড়ালো দাম। সঞ্চালন চার্জ বেড়েছে প্রায় 24%। খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম 9 টাকা 11 পয়সা থেকে বেড়ে এখন 10 টাকা 63 পয়সা। এদিকে আজ সরকারের নতুন সিদ্ধান্ত, লাইফলাইনে 50 ইউনিট ও আবাসিক পর্যায়ে 75 ইউনিটের মধ্যে যাদের বিদ্যুতের ব্যবহার, তাদের বিল আসবে আগের মূল্যেই। মানে একটি ফ্যান, দুটি লাইট বা সর্বোচ্চ দুটি ফ্যান যারা চালান। তবে আমাদের এই রিপোর্ট বলছে বাড়তি দামের যে চাপ সেটি বাড়ছে নিম্ন আয় ও মধ্যবিত্তের মাসিক হিসেবে। স্ল্যাব ভিত্তিক দর বৃদ্ধিতে খুব একটা সুবিধা মিলছে না দুই শ্রেণীর মানুষের। লাইফলাইনের গ্রাহককে বেশি সুবিধা দেওয়া হলেও প্রকৃত ব্যবহারকারী ও সংখ্যা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। চিন্তায় মাথায় হাত মধ্যবিত্তের ঘরেও। গরমের তীব্রতায় বিদ্যুতের ব্যবহার এমনিতেই বেড়েছে, তার উপর দর বৃদ্ধির প্রভাব। এছাড়াও রাজনীতির অঙ্গনেও চলছে নানান কিছু। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন, শুরুতে পরিচয় করে দিচ্ছি, আমার হাতের ডান দিকে অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ পারভেজ রাসেল এমপি, চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য। আমাদের সঙ্গে আছেন বখতিয়ার আহমেদ পিএইচডি, অধ্যাপক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে জয়েন করবেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, জামালপুর 3 আসনে সরকার দলীয় সংসদ সদস্য এবং ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপির। আমরা শুরু করতে চাই, যদিও শুরু করার ইচ্ছাটা ছিল মোস্তাফিজুর রহমান বাবুলকে দিয়েই, বিদ্যুতের দামের যে বিষয়টি, আমরা সেই বিষয়ে আসবো, তিনি যখন এসে আমাদের সঙ্গে জয়েন করবেন। আমরা একটু এই জায়গায় শুরু করতে চাই মাসুদ পারভেজ রাসেলকে দিয়ে। সেটি হচ্ছে, আপনাদের একটা ছায়া মন্ত্রিসভা গঠন হয়েছে, আরও আগেই হয়েছে, কিন্তু এই মন্ত্রিসভার সদস্য কারা, কে কোন মন্ত্রণালয় সংক্রান্ত মন্ত্রীদের বিষয়ে তারা সাজেস্ট করবেন, অথবা আপনাদের ছায়া মন্ত্রিসভা বলতে আমরা যেটা বুঝি, এই বিষয়টা এখনো পর্যন্ত প্রকাশ্যে এলো না। কে কোন মন্ত্রণালয়ের জায়গাটিকে টেক কেয়ার করছেন আমরা এখনো জানি না কেন? ধন্যবাদ আপনাকে সহ যমুনা টেলিভিশনের সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের এই সেটের সামনে আছেন এবং বাইরে আছেন সকলকে। আপনি যে বিষয়ে বলছিলেন যে ছায়া মন্ত্রিসভা, ইতিমধ্যে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভার একটি প্রাথমিক যে তালিকা সেটা প্রণয়ন করা হয়েছে। এটার কার্যক্রমটা আমরা বেসিক্যালি যেটা বিগত সংসদ প্রথম অধিবেশন চলাকালীন সময় এটা গঠিত হয়। পরবর্তী টাইমে সংসদ অধিবেশন শেষে ঈদের ছুটি সহ অন্যান্য কার্যক্রমের কারণে এই বিষয়গুলোকে খুব বেশি ফাংশনিং করা যায়নি। খুব অল্প সময়ের মধ্যেই এই যে সামনে যে অধিবেশন শুরু হচ্ছে তার মধ্য থেকে মূলত এটার কার্যক্রম আরও শুরু হবে। তা আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে ছায়া মন্ত্রিসভার পাশাপাশি আমাদের যে সংসদ স্থায়ী কমিটি আছে, সেই স্থায়ী কমিটিও কিন্তু এই বিষয়গুলো বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের দুর্বলতা বা কাজের ব্যাপারে তাদের যে কি বলা যায় যে সমস্যা রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করা এবং সেগুলো নিয়ে গাইডলাইন করার জন্য স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তো এখন পর্যন্ত যদিও স্থায়ী কমিটি গঠিত হয়নি, যদিও খুব ভেরি রিসেন্ট মহিলা যারা সংরক্ষিত আসনে তাদেরকে নির্বাচিত করা হয়েছে, শপথ দেওয়া হয়েছে, এবং এটার ব্যাপারে আমাদের কার্যপ্রণালীর বিধিতে, সংসদীয় রীতিতে আছে যে তৃতীয় অধিবেশনের আগে মূলত এটা করতে হবে। তো এই দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে, আমরা মনে করি যে সংসদীয়ভাবেও এটাকে পর্যবেক্ষণ করার জন্য কাজ করা হবে। তবে আপনাকে একটা জিনিস বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনি হয়তো জেনে থাকবেন, যখন বিগত সংসদ চলাকালীন সময়ে আমরা জ্বালানি তেলের যে ব্যাপক মূল্য বৃদ্ধির কারণে যে সারা দেশে একটা
একটা অবস্থা তৈরি হয়েছিল এবং বিভিন্ন বিরাট সকল জায়গায় ঢাকা শহরেও বিরাট লম্বা লাইন আমরা দেখেছি, কিলোমিটারের পর কিলোমিটার গাড়ি দাঁড়িয়ে আছে। এইগুলো বিষয় নিয়ে কিন্তু সংসদে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে সংসদ মুলতবি করে এই বিষয়ে আলোচনা করার জন্য প্রস্তাব উত্থাপন করা হয়েছে এবং শেষ পর্যন্ত পরে এসে সেই বিষয়ে আলোচনা হয়। সেই আলোচনাতে আমিও আলোচনা করার সুযোগ পেয়েছিলাম এবং জনগণ যে ভোগান্তির শিকার হচ্ছে, একদম রুট লেভেলের মানুষ যে এই তেলের মূল্য বৃদ্ধির কারণে ভোগান্তির শিকার হচ্ছে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারংবার বলা হয়েছে আমাদের যথেষ্ট তেল মজুদ আছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। তারপরও এইটা নিয়ে আপনি জেনে থাকবেন যে এই আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী একটি বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে দিয়ে একটি কমিটি করে দেয়, বিশেষ কমিটি। সেই কমিটি গঠন করার পরে সেটা আমরা সবাই দেখেছি, কিন্তু ছায়া মন্ত্রিসভার বিষয়টা কেন বারবার আসলে উঠে আসছে না, আমি এই জিনিসটা আসলে কেন জিজ্ঞেস করছি। যেমন আপনি দেখবেন যে এই আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের যে মৃত্যুর যে ঘটনা, এই ঘটনাটা গভর্নমেন্ট আসলে কিভাবে ডিল করলো। আজ স্বাস্থ্যমন্ত্রী তিনি ব্রিফ করেছেন এবং ব্রিফ করে খুব শক্ত ভাষায় তিনি তাদের যে তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদন প্রকাশও করেছেন এবং এই হসপিটালে যাদের অবহেলা ছিল এবং তাদের যে যান্ত্রিক বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো সম্পর্কে সরকার ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। এখন আপনাদের যদি একজন ছায়া স্বাস্থ্যমন্ত্রী থাকতেন, আমরা তাহলে তাকে এই প্রশ্নটা করতে পারতাম যে আপনি এখানে থাকলে কি করতেন অথবা আপনাদের মূল্যায়নটা কি। এবং এছাড়াও বিদ্যুৎ জ্বালানির কথাও যদি বলি, আমরা যদি এমন একজনকে পেতাম, জানতাম যে আপনাদের দলের উমুক এই ছায়ামন্ত্রী হিসেবে কাজ করছেন, টেক কেয়ার করছেন, তাহলে আমরা তাকে জিজ্ঞেস করতে পারতাম। কিন্তু আপনারা এখনো এটা প্রকাশ করেন না কেন? এটা আমরা একটা পর্যায়ে প্রকাশ এসছে আনুষ্ঠানিকভাবে যে ঘোষণার কথা আপনি বলছেন, সেই আনুষ্ঠানিক ঘোষণাটা এখনো দলীয়ভাবে না হইলেও আমরা একটা জানি। তবে এটা খুব দ্রুত সময়ের মধ্যেই আপনি এর কার্যক্রম দেখতে পাবেন এবং আমরা বিশ্বাস করি যে ছায়া মন্ত্রিসভা বাংলাদেশে বলা যায় যে নতুন মাত্রা হিসেবেই কাজ করার একটা সুযোগ পাবে এবং সরকারের বিভিন্ন লিকেজগুলো যেগুলো আছে সেগুলো উত্থাপন করার মাধ্যমে জনগণকে সজাগ করা এবং সচেতন করার কাজ করে। ধন্যবাদ আপনাকে। বখতিয়ার আহমেদের কাছে যেতে চাই। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের সরকার কথার সরকার, যে কথাগুলো দিয়েছি সেগুলো পালন করার চেষ্টা করছি। সরকারের কথা ও কাজের মধ্যে মিল অমিল কতটা পাচ্ছেন, বিশেষ করে যদি আইন শৃঙ্খলার দিকে দৃষ্টি দেই, এতে কি দেখা যাচ্ছে? আমি আসলে জ্বালানি প্রশ্নটাতেই ভাবছিলাম, কিন্তু জ্বালানি প্রশ্নটাতেও এই ঘটনাটা ঘটেছে যে সরকার একভাবে আশ্বাস দিয়েছিল এবং তারপরে সেই আশ্বাস রাখেনি। তো তারপরে আমি আসলে ভাবা শুরু করছি যে একটি জ্বালানি মূল্য একেবারে শুধু বিদ্যুৎ না, জ্বালানিরও যে মূল্য, পেট্রোল, অকটেন, ডিজেল, এগুলির যে মূল্য, এই মূল্যগুলি এই বৃদ্ধি করাটা যে সম্ভবত যে কোনো রাজনৈতিক সরকারের জন্য রাজনীতিবিদদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলির একটা। এবং এটা ওনারা বোঝেন বলেই এই সিদ্ধান্তটি কখন কিভাবে নেওয়া হবে, এটা আমি এমন কোনো সরকার দেখিনি যারা এই সিদ্ধান্তটি নেননি কোনো না কোনো পর্যায়ে এসে জ্বালানি মূল্য বৃদ্ধি। কারণ এটার কনসিকোয়েন্স সবাই জানেন, খুব পুঙ্খানুপুঙ্খভাবে না জানলেও আমরা সবাই জানি যে এটার সরাসরি খুব প্রত্যক্ষভাবে এটার অর্থনৈতিক প্রভাব আছে। এটার সাথে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং যাবতীয় সব কিছু, শিল্প উৎপাদন, সব কিছুর সাথে এটা সম্পর্ক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেটা হচ্ছে যে জনজীবনের যেই ব্যয়ভার, জীবন নির্বাহের যে ব্যয়ভার, কস্ট অফ লিভিং, এটা সরাসরি আঘাত করে। এখন কেন সরকার, আপনার প্রশ্নটার উত্তরই বলছি যে কেন সরকার ফেব্রুয়ারিতে বলেছে যে জ্বালানির মূল্য বাড়ানোর তাদের পরিকল্পনা নেই, কিন্তু 2 মাস কি 3 মাসের মাথায় এসে ওনারা আবার এটা বাড়ালেন। এখন এখানে এই সিদ্ধান্তগুলি নেওয়ার ক্ষেত্রে আমাদের সরকারগুলি, আমি বলছি শুধু একটি সরকার না, আমাদের সরকারগুলি কতটা আসলে তাদের স্বাধীন, সেই অর্থে তাদের হাতে কতটুকু আসলে থাকে। কারণ এটা যে কেউ ভাবলেই বুঝবেন যে এটা যে কোনো সরকারকে অজনপ্রিয় করবে। তার মানে সরকার জেনে বুঝে অজনপ্রিয়তার একটা ঝুঁকি নিচ্ছেন। এই ঝুঁকির নানা বিবেচনা থাকতে পারে। যে অজনপ্রিয় সিদ্ধান্তগুলি যদি আমরা, এর আগে সরকারের একজন বলেছেন যে জনতুষ্টিবাদে তারা বিশ্বাস রাখছেন না, পপুলিস্ট ডিসিশন নেবেন না, যেটা মেক সেন্স। কিন্তু এটা তো শুধুমাত্র মানুষের সন্তুষ্টির প্রশ্ন না, এটা একেবারে মানুষের জীবন জীবিকার উপরে সরাসরি আঘাত। এরকম একটা অজনপ্রিয় কতটা নেন, এটার মধ্য দিয়েই আসলে আমাদেরকে বুঝতে হবে যে এই সিদ্ধান্তগুলি, বিশেষত জ্বালানি খাতে সরকারি সিদ্ধান্ত,
এই প্রশ্নটি সম্পূর্ণভাবে আমাদের রাজনীতিক, আমাদের গণতন্ত্রের সুরক্ষার সাথে জড়িত। কারণ সরকারগুলিকে যদি শুরু থেকে প্রতিটা সরকারকে একের পর এক এই সিদ্ধান্ত নিতে হচ্ছে জ্বালানি প্রশ্নে, এবং সেই জ্বালানি প্রশ্নে এই সিদ্ধান্তগুলি নিয়ে তারা সেই সিদ্ধান্তে থাকতে পারছেন না, জেনে শুনে অজনপ্রিয় সিদ্ধান্তগুলি নিচ্ছেন, ফলে সরকার জনপ্রিয় থাকবার কোনো কারণ নাই। ফলে ওই সরকারকে আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে হচ্ছে, আরও বেশি সেই অর্থে স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে হয়। গণতান্ত্রিক তার গণতান্ত্রিক মনোভঙ্গিটা টিকে থাকবার কোনো কারণ নাই। তাহলে সরকারগুলি তো অন্তত আর যাই হোক, ওনারা রাজনীতিবিদ, ওনারা বোঝেন যে জনগণেরই। ফলে যে কারণে যেটা হয় যে পরবর্তীতে গিয়ে ওনারা নির্বাচন আর ঠিক পছন্দ করেন না। যখন আমি নিশ্চিত হয়ে যাই যে জনগণের রায় আমাদের পক্ষে আসবে না, যেহেতু আমাকে এতগুলি অজনপ্রিয় সিদ্ধান্ত এবং এভাবে নিতে হয়েছে, জীবন জীবিকার ব্যয় যেখানে গিয়েছে। এটা কেন ঘটে? এটা বোঝার জন্য বাংলাদেশের জ্বালানি এবং জ্বালানি খাতে সরকারের যেই হাত পা বাঁধা আমার কাছে মনে হয় যে একটা ঐতিহাসিক ধারাবাহিকতায় বাংলাদেশের জ্বালানি খাত, এটা একদম কেন্দ্রীয়, এটা সরাসরি রাজনৈতিক প্রশ্ন। আজকে রাজনীতি অনুষ্ঠানে আমরা কেন জ্বালানি নিয়ে আলাপ করছি? কারণ এর চেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন সম্ভবত আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আর নাই। তো সেখানে ওনাদের আমি ওইটাকেও বিশ্বাস করতে চাই, যখন তারা বলেছেন যে আমরা জ্বালানির মূল্য বাড়াবো না আর অন্তত 2 বছরের মধ্যে, বিশ্বাস করতে চাই যে ওনারা ওখানে বলছেন, ওটা বলছেন সরকারের একজন বলেছেন। বাকি পরে দেখা যাচ্ছে যে ঠিক আবার হঠাৎ করে এই জ্বালানির মূল্য, ওকে আমাদের বৈশ্বিক একটা পরিস্থিতি আছে, যিনি বলেছেন তিনি কনসার্ন মিনিস্টার। তারপরে যখন আমরা জনগণ বুঝছেন যে একটা বৈশ্বিক পরিস্থিতি চলছে, সেই বৈশ্বিক পরিস্থিতিতে এটা কম বেশি, এই বৈশ্বিক পরিস্থিতিতেও জ্বালানি মূল্যের অস্থিতিশীলতা, এটাও আমরা দেখেছি। ফলে জ্বালানি প্রশ্নে আমরা কি কলোনাইজড হয়ে আছি, যে আমাদের সরকারগুলিরও আসলে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গা থাকছে না, যে আমরা যুগের পর যুগ দেখছি যে সরকারগুলি জ্বালানি প্রশ্নে সাংঘাতিক অজনপ্রিয়তার ঝুঁকি নিচ্ছেন, সাংঘাতিক রকমের ঝুঁকি নিচ্ছেন। 2006 সালে যখন তৎকালীন বিএনপি সরকারের শেষ দিকে, আমাদের মনে থাকবার কথা যে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সেচের বিদ্যুৎ সরবরাহকে নিয়ে তখনকার সরকারের পুলিশকে 13 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল এই জ্বালানি এবং এই বিদ্যুতের প্রশ্নেই। কারণ বিদ্যুতের প্রশ্নটা এবং যেভাবে আমাদের বিদ্যুতের যে সার্বিক কাঠামোটা গড়ে উঠেছে, এই কাঠামোটা আসলে খুবই বৈষম্যমূলক। কারণ আমরা একটা এনার্জি ডিভাইড তৈরি করেছি, এটা শুধুমাত্র 75 ইউনিটের নিচে ব্যবহারকারীদেরকে একটা রেয়াত দিয়ে এই সমস্যার সমাধান নাই। কারণ আপনি নিজেও বললেন যে এটার পরোক্ষ কিন্তু একেবারে ইমিডিয়েট, মানে তার পরপরই পড়ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আগামীকাল থেকে বেড়ে যাবে, আজকে থেকে বেড়ে যাওয়া শুরু হয়েছে, এটার তো এটা থাকছে। তখন আপনি যদি বাংলাদেশের মানে রেট্রোস্পেক্টিভলি পিছনে গিয়ে বাংলাদেশের টোটাল জ্বালানি খাত দেখেন, আপনি দেখবেন যে জ্বালানির মতো একটা খাত যেটা জাতীয় নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্রের ভবিষ্যৎ সব কিছুর সাথে নির্ধারক একটা খাত, সেই খাতটার বাংলাদেশে যদি 175টার মতো পাওয়ার প্ল্যান্ট রাফলি স্পিকিং থাকে, সেখানে রাষ্ট্রায়ত্ত পাওয়ার প্ল্যান্ট হচ্ছে মাত্র 50টি, অর্থাৎ 40% এরকম। এবং এটা বহু বছর ধরে বাড়েনি, উত্তর আমরা প্রাইভেট সেক্টরের হাতে ছেড়ে দিয়েছি এই পাওয়ার। এমনকি কুইক রেন্টালের মতো একেবারে মানে র্যাম্পেন্ট মুনাফা করবার যেই এইগুলি, সেখানে আমরা চলে গিয়েছি। তাহলে এই প্রাইভেটাইজেশন কি করেছে? এই প্রাইভেটাইজেশন আসলে সরকারকে শুধুমাত্র বৈশ্বিক পরিস্থিতি বা বৈশ্বিক যেই স্বার্থ মানে ইন্টারেস্ট গ্রুপগুলি আছে, শুধু তার না, আমাদের এখানে যেই একেবারে সবচেয়ে ক্ষমতাশালী মানে শিল্প যারা, তাদের হাতে পর্যন্ত যে বিদ্যুৎ কেন্দ্রগুলি আছে, এবং এগুলি বিগ ইনভেস্টমেন্ট, মানে বিগ মুনাফা, বড় মুনাফা। সেই মুনাফা যেখানে হচ্ছে যে আমাদের 60% বিদ্যুৎ এই মুনাফা ভিত্তিতে চলছে এমন সরকারগুলির ক্ষেত্রেও। আর সরকার বারবার তার নিজের ব্যাখ্যা হিসেবে বলছেন যে আমাদেরকে ভর্তুকি দিতে হচ্ছে, এই ভর্তুকির হিসাবটা ওনারা আমাদেরকে দিচ্ছেন, মুনাফার হিসাবটা ওনারা আমাদেরকে দিচ্ছেন না, যে এখান থেকে কারা মুনাফা করছে। এখন কেন সরকারগুলি এই ঝুঁকিটা নিচ্ছেন? কারণ আমি আসলে এই জ্বালানির নিরাপত্তার প্রশ্নে আমি বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। কারণ আমরা দেখেছি যে কিভাবে এই জায়গাগুলি থেকে অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে শেষমেশ সরকারগুলি গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে আস্থা হারিয়ে। আপনি বেশ বিস্তারিত বলেছেন বক্তিয়ার আহমেদ। আমরা এই প্রসঙ্গে আবারও ফিরছি। আমাদের সঙ্গে এর মধ্যে জয়েন করেছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি।
জামালপুর 3 আসনের সরকার দলীয় সংসদ সদস্য, আপনাকে স্বাগত আজকের রাজনীতির আয়োজনে। একটু ব্যক্তিগত প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে আপনার ঢাকার বাসা এবং আপনার জামালপুরের বাসা, এই দুই বাসায় বিদ্যুৎ কনজাম্পশন কীরকম, মানে কত ইউনিট ব্যবহার হয়, কি পরিমাণ বিল আসে? আমার গ্রামের বাড়িতে আপনার খুব বেশি আসে না, আমার মনে হয় সারা মাসে 1500 টাকার মধ্যে। আচ্ছা। আর ঢাকার বাসায় আমার বিদ্যুৎ বিল আসে মাসে 4 থেকে 5,000 টাকার মধ্যে। আচ্ছা, তার মানে ইউনিট কনজাম্পশন মোটামুটি 300-র উপরেই বলা যায় ঢাকায়। জি। আচ্ছা, আজ সরকার সবশেষ বিদ্যুতের দাম তো বাড়ালোই, এর মধ্যে ওই 75 ইউনিট পর্যন্ত মূল্যটা আগের মতোই থাকবে তেমনটা বলেছেন, এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ যারা, তাদেরকে রিলিফ দেওয়ার জন্য এই সিদ্ধান্তটার কথা বলা হয়েছে। আমরা আজই আমাদের সহকর্মী রাসেল আহমেদ তিনি একটি রিপোর্ট করেছেন, এবং এই ইকোনমিক স্কেলে যারা বিলং করেন সেই তাদের বিভিন্ন বাড়ি বাড়ি তিনি গিয়েছেন, তিনি যে বিষয়টি দেখে এসেছেন, আমরা সেই রিপোর্টটা একটু দেখে নিতে চাই, আপনারাও দেখবেন আমাদের সঙ্গে। আমরা রিপোর্টটা দেখে নিতে চাই রাসেল আহমেদের। নারায়ণগঞ্জ রূপগঞ্জের এই বাড়িতে 6 পরিবারের বসবাস। এক এক কক্ষে থাকেন এক এক পরিবার। বাসা ভাড়া 3,000 টাকা। স্বল্প আয়ে কোনো মতে চলে সংসার, তার উপর বিদ্যুতের নতুন দামে গৃহিণীর কপালে চিন্তার ভাঁজ। 200-300 টাকা থাকলে একটু বাজার সদাই করতে পারি, কি অন্যরকম যে কোনো কাজে বাচ্চার মাদ্রাসার বেতনটা দিতে পারি। একই এলাকার খোরশেদ আলম গ্রামে ছোট এক দোকানের আয়ে কোনো মতে চলে সংসার। ফ্রিজ কেনারও সামর্থ্য নেই। বাড়তি কিছু রাখার প্রয়োজন হলে পাশের বাড়ির ফ্রিজে জায়গা খুঁজতে হয়। শীতকালে সুবিধা পেলেও গরমে লাইফলাইন ট্যারিফের সুবিধা মেলে না তার। গত মাসেও বিদ্যুতের বিল দিয়েছেন 55 ইউনিটের। আমাদের ইনকাম কম, এবং সেই অনুযায়ী এই বিদ্যুৎ বিল বাড়াতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, কারণ অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল, আমার সংসার চালাইতে কষ্ট হইব। আমার মেয়ের লেখাপড়া, ছেলের লেখাপড়া ব্যয় বহন করার পর সংসার চালাইতে অনেক কষ্ট হয়। তৌসিফুর রহমানের আয় মুরগির খামার থেকে। বাড়ির সামনে হলো খামারের মিটার আলাদা। গত মাসে তার কেবল বাসায় বিদ্যুতের ব্যবহার দেখাচ্ছে 409 ইউনিট, খামারেও 400 ইউনিটের কাছাকাছি। অর্থাৎ বিদ্যুৎ বিভাগের বিবেচনায় সর্বোচ্চ ধাপের আগের স্ল্যাবে বিল গুনতে হবে তাকে। প্রতি মাসে মাসে দেখা গেছে 300-400 টাকা করে বিল যদি বেশি আসে, বছরে গড়ে হিসাব করলে কিন্তু এই বিলটা অনেক বেশি। এখন যদি উৎপাদন খরচ হয় আপনার মুরগির প্রতি যদি 210 টাকা, 20 টাকা, 30 টাকা হয়, তখন ওইটা আরও 10 টাকা বাড়তি হয়ে যাবে। রাজধানীর নিম্ন আয়ের মানুষেরা যেসব বাসায় ভাড়া থাকেন তার বেশিরভাগেরই আলাদা মিটার নেই, ফলে গুনতে হচ্ছে বাড়তি দর। আবার মূল্যস্ফীতির চাপে পিষ্ট মধ্যবিত্ত ভোক্তারাও অতিষ্ঠ নতুন দামের খরগ নিয়ে। ওইরকম ব্যবসা বাণিজ্যের কোনো ইয়া নাই। এর মধ্যে যদি কারেন্ট বিল এরকম আসে, তার মধ্যে আবারও যদি সরকার কারেন্ট বিল এইভাবে বাড়ায়, তাহলে আমরা কীভাবে করবো? আমরা তো হিমশিম খেয়ে যাবো। একটা ফ্যান, একটা বাতি 100 ইউনিট চলে যায়, আমার দোকানদার এসি নাই। বিশেষজ্ঞরা বলছেন, সিস্টেম লস কমিয়ে বিদ্যুৎ বিল না বাড়ানোর ঘোষণা ছিল সরকারের। সেদিকে নজর না দিয়ে সরাসরি ভোক্তার ঘাড়ে উৎপাদন খরচ চাপানো অন্যায়। পাশাপাশি স্ল্যাব পুনর্বিবেচনার আহ্বান এই জ্বালানি বিশেষজ্ঞের। প্রথমেই তারা বলেছিল যে বিদ্যুতের দাম বাড়াবে না, তারা করবে কি সিস্টেম লস এবং ম্যানেজমেন্ট করে এটা ম্যানেজ করবে, কিন্তু আর পারলো না। মধ্যবিত্তের সবকিছু সেট করা আছে, সো মধ্যবিত্তের জন্য এটা একটা সবকিছুতেই মোটামুটি একটা চাপ জনগণ ফেস করছে। বিদ্যুতের দামটা তার উপরে একটা বোঝার মতো পড়ছে। বুধবার গড়ে 16.68% দর বৃদ্ধি করে বিদ্যুতের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মোস্তাফিজুর রহমান বাবুল, আপনি সবুজ শেখ, তৌসিফুর রহমানদের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো দেখলেন, এবং একই সঙ্গে যেটা হচ্ছে আজকের যে এক্সপিরিয়েন্সটা হলো আমাদের বস্তি এলাকাগুলো যেগুলো, সেগুলোতে 5-6টা ঘর একটা মিটার ব্যবহার করে, এবং সেখানে কিন্তু বাই ডিফল্ট 400-500 ইউনিটের মতো চলে আসে। এই জায়গাগুলোকে গভর্নমেন্ট কিভাবে ম্যানেজ করবে? প্রথমত হচ্ছে যে আপনার বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তটা কোনো ক্রমেই জনপ্রিয় সিদ্ধান্ত না, এবং সরকার যখন সরকার পরিচালনা করেন, সবসময় সরকারের পক্ষে জনপ্রিয় সিদ্ধান্ত গ্রহণ করবার সুযোগ থাকে না। বিরোধী দলে থাকার সুবিধাটা হচ্ছে এই যে সরকারের সব অপ্রিয় সিদ্ধান্ত, সরকারের সব সঠিক সিদ্ধান্ত
তার বিরুদ্ধে বাদ প্রতিবাদ করা যায়, কিন্তু সরকার যারা পরিচালনা করেন তারা সব সময় আপনার জনপ্রিয় সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হন না। দেশ পরিচালনার জন্য, সরকার পরিচালনার জন্য অনেক সময় তাদেরকে অপ্রিয় সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটাকে আমরা বলবো যে সময়ের সঠিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা নিতে হয়। বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরেও কিন্তু আপনার সরকারকে কিন্তু আপনার প্রায় ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি গুনতে হবে। ভর্তুকির পরিমাণটা কমিয়ে আনা সম্ভবপর হলো এই বিদ্যুতের মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে। ভর্তুকি কিন্তু আপনার এখনও ৪১,০০০ কোটি টাকা গুনতে হবে। হ্যাঁ, যদি সিস্টেম লস কমিয়ে আনা যেত, যদি ম্যানেজমেন্ট সিস্টেম আরও উন্নত করা যেত, তাহলে আমার ধারণা আপনার ভর্তুকি অনেকটা কমিয়ে আনাও সম্ভবপর ছিল। কিন্তু সর্বশেষ যে জ্বালানি ব্যবস্থার মধ্যে আমরা আছি, সর্বশেষ যে আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে আমরা আছি, সর্বশেষ যে আঞ্চলিক পরিস্থিতির মধ্যে আছি, এই পরিস্থিতিতে জ্বালানি তেলের অব্যাহত মূল্য বৃদ্ধির পরিস্থিতির মধ্যে বিদ্যুতের মূল্য না বাড়াবার কোনো সুযোগ সরকারের ছিল বলে আমি মনে করি না। নিঃসন্দেহে বিদ্যুতের মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে ৭৫ ইউনিট পর্যন্ত সরকার ছাড় দিয়েছে, রেয়াত দিয়েছে, কিন্তু বাদ বাকি যারা আছে বিদ্যুতের আপনার ভোক্তা, তারা আপনার তাদের বাড়তি আপনার বিদ্যুতের মূল্য গুনতে হবে এবং তাদের জীবনযাপনে তার একটা প্রভাব পড়বে, এটা অস্বীকার করার কোনো জো নাই। এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির সাথে সাথে আমাদের পরিবহন সেক্টর থেকে শুরু করে, আমাদের উৎপাদন খরচ থেকে শুরু করে আপনার সকল সেক্টরে তার একটা আপনার প্রভাব পড়বে এবং এই প্রভাবটাও আমাদের জীবনকে আপনার স্পর্শ করবে আর কি। তো এখন হচ্ছে এই যে আপনার বাংলাদেশে ধরুন আমি গ্রামে বসবাস করি, আপনি শুরুতেই বলেছেন, আপনার এখন পর্যন্ত কিন্তু আপনার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কিন্তু সারা বাংলাদেশে নিশ্চিত করা যায় নাই। এই গরমে কিন্তু আপনার লোডশেডিং আছে। আমাদের বিদ্যুতের আপনার উৎপাদনের সক্ষমতা আমাদের বৃদ্ধি পেয়েছে বহুলাংশে, কিন্তু প্রতিদিনের হিসাবে যে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা যদি আপনি চেক করেন, তাহলে দেখবেন যে সারা বাংলাদেশে আপনার এই গরমকালে আমাদের বিদ্যুতের যে চাহিদা, আমার জামালপুর জেলায় যে বিদ্যুতের যে চাহিদা, আমার মেলন্দ মাদারগঞ্জে আমার 2 উপজেলায় বিদ্যুতের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু আপনার পূরণ করা সম্ভব হচ্ছে না প্রতিদিন। সে কারণে আপনার গ্রামের মানুষ কি চায়, আপনার শহরের মানুষ কি চায়, মফস্বলের মানুষ কি চায়, তারা চায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ তারা চায়। ফলে এখন পার ইউনিট বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে আপনার প্রায় আপনার 1 টাকা কি 1 টাকা 20 পয়সা। আমার মনে হয় তার চেয়েও বেশি জরুরি বাংলাদেশের মানুষের কাছে যে বিদ্যুৎটা যেন আমি পাই, আমি যেন বিদ্যুৎ সংকট যেন আমাকে কষ্ট না দেয়। আমার মিল কল কারখানা আপনার চালু রাখার জন্য আমার বিদ্যুৎ দরকার, আমার আপনার বাসা বাড়িতে আমার বিদ্যুৎ দরকার। ফলে আপনার সারা বাংলাদেশের মানুষ, সেটা গ্রামের মানুষ হোক আর শহরের মানুষ হোক, তারা আপনার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহটা নিশ্চিত তারা দেখতে চায়। এবং সেই ক্ষেত্রে বিদ্যুতের এই মূল্য বৃদ্ধি এই সময়টাতে যদি সরকারের তরফ থেকে আপনার লোডশেডিং যদি শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়, যদি সরকারের তরফ থেকে আপনার বিদ্যুতের কষ্টটা, বিদ্যুৎ না দেওয়ার কষ্টটা যদি লাঘব করা যায় এবং গ্রামে গঞ্জে আপনার বিদ্যুৎটা যদি নিরবিচ্ছিন্নভাবে পৌঁছে দেওয়া যায়, আমার মনে হয় যে আপনার ধরেন যে আপনার ওই যে ব্যবসায়ী যে এই বাড়তি টাকাটা মানুষের গায়ে লাগবে না বলছেন? রাইট, লাগবে। আপনার যেই ব্যবসায়ী আপনার ওনার বাসায় আপনার 400 ইউনিট উনি ব্যবহার করেন, ওনার ফার্মে উনি ব্যবহার করেন 400+ ইউনিট, উনি নিজেই বললেন 400 আপনার 800 ইউনিটের জন্য ওনাকে বাড়তি আপনার ব্যয় আপনার বহন করতে হবে প্রায় 800 টাকা কি 1000 টাকা। ফলে একজন মুরগির খামারি তার জন্য কিন্তু আপনি দেখবেন, তাকে যদি প্রশ্ন করেন যে আপনি কি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পান, উনি বলবেন যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমি পাই না, আমাকে আপনার বিদ্যুতের জন্য জেনারেটরের উপর আমাকে নির্ভর করতে হয়। সেই ক্ষেত্রে যদি আপনার এই মূল্য বৃদ্ধির পাশাপাশি যদি সরকারের তরফ থেকে আপনার
সারা বাংলাদেশে আপনার বিদ্যুৎটাকে নিরবিচ্ছিন্নভাবে পৌঁছে দেওয়া যায় এবং লোডশেডিংয়ের এই কষ্ট থেকে যদি মানুষকে আপনার পরিত্রাণ দেওয়া যায়, আমার মনে হয় যে আপাতত বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে আপাতত মানুষের জীবনে যতটুকু আপনার নেতিবাচক প্রভাব পড়বে, আমার মনে হয় সেই প্রভাবটা খুব দ্রুতই মানুষ আপনার কাটিয়ে উঠতে সক্ষম হবে। এবং আপনার এটা তো ঠিক, একটা সরকার পরিচালনা করতে গেলে আপনাকে কখনো কখনো তো কিছু আপনার না, এই অজনপ্রিয় সিদ্ধান্তের কথা মন্ত্রী কিন্তু আবার সংসদেও বলেছিলেন যে সামনে আমাদেরকে কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে, এটাও তিনি বলেছেন। আচ্ছা, একটা বিষয় আপনি বলছেন ভর্তুকি কমানোর যে উপায়, সেই উপায় হিসেবে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি, কিন্তু যেমন দেখেন কোম্পানি পরিচালনার নামে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের যে বিলাসী জীবন, এটা এরই মধ্যে আপনারা সরকারে এসে কিন্তু জিনিসটা এর মধ্যে আপনারা দেখেছেনও, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা একদম আলাদা করে দেওয়া হয়, সিস্টেম লস, ক্যাপাসিটি চার্জ, এগুলো নিয়ে ব্যবস্থা না নিয়ে আগের সরকারের মতো কেবল গ্রাহকের ওপর দাম বাড়িয়ে দেওয়া এবং লোডশেডিং হবে না, এই যে একটা সান্ত্বনা, এরকমই কিছু হচ্ছে না। বাংলাদেশে আপনার বর্তমান সরকার কিন্তু একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে তার যাত্রা শুরু করেছে এবং আমাদের বিদ্যুৎ ব্যবস্থায় কিন্তু একটা অরাজক পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা আছি। আমাদের আপনার কুইক রেন্টালের নামে যে আপনার লুটপাট হয়েছে বাংলাদেশে বিগত বছরগুলোতে, সেটা কিন্তু আমাদের জানার মধ্যে আছে, আমরা ভুলে যাই নাই। আপনি যেটা বলেছেন যে আমাদের বিদ্যুৎ বিভাগের অনেক কর্মচারী তারা বিলাসী জীবন যাপন করে, কেবল বিদ্যুৎ বিভাগ না, আমাদের রাষ্ট্রের এমন কোন বিভাগ আছে যে বিভাগের কর্মচারীরা আপনার এদের একটা বড় অংশ বিলাসী জীবনযাপন করে না, লুটপাটের সাথে জড়িত না, দুর্নীতির সাথে জড়িত না, একটা বড় অংশই। অনেকে আছেন তারা দুর্নীতিমুক্ত আপনার নিজেরা থাকতে চেষ্টা করেন এবং সাধারণ জীবনযাপন অনেকেই আপনার করেন, কিন্তু একটা বড় অংশই আমাদের রাষ্ট্রের সকল সেক্টরে একটা বড় অংশই তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এবং তারা দুর্নীতিগ্রস্ত এবং তারা দুর্নীতির টাকায় তারা বিলাসী জীবনযাপন দেশে এবং বিদেশে তারা করেন। ফলে আমাদের সরকারের তো একটা বড় প্রতিশ্রুতি, বড় অঙ্গীকার ছিল যে বাংলাদেশটাকে আমরা দুর্নীতিমুক্ত করতে চাই, বাংলাদেশের মানুষকে আমরা দুর্নীতির হাত থেকে মুক্তি দিতে চাই। সেই কারণে বর্তমান সরকারের দায়িত্ব হবে কুইক রেন্টালের নামে যে দুর্নীতিটা হয়েছে, যে লুটপাটটা হয়েছে, যে অর্থ পাচারটা হয়েছে, কিংবা বিদ্যুৎ সেক্টরে যে দুর্নীতি হয়েছে, যে অনিয়ম হয়েছে, যে অরাজকতা হয়েছে, তার পিছনে কারা জড়িত ছিল সেটাকে খুঁজে বের করা। দুর্নীতির কথা বর্তমান সরকারের দায়িত্ব হবে আপনার বিদ্যুতের আপনার সিস্টেম লসটাকে আপনার কমিয়ে আনা, নিয়ন্ত্রণ করা। বর্তমান সরকারের দায়িত্ব হবে যে বিদ্যুৎ ব্যবস্থাপনায় আরও দক্ষতা অর্জন করা। আর বর্তমান সরকারের দায়িত্ব হবে বিদ্যুৎ বিভাগ সহ গোটা রাষ্ট্রের সকল সেক্টরে যে দুর্নীতি, যে অনিয়মগুলো যা হচ্ছে, এগুলোকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা, দমন করা, নির্মূল করা এবং বাংলাদেশের মানুষকে স্বস্তি দেওয়া, বাংলাদেশের মানুষকে শান্তি দেওয়া। জি, আপনি দুর্নীতির কথা বলছিলেন, আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আমি দুর্নীতির কথা বলছিলেন, 3 মাস হলো দুর্নীতি দমন কমিশন অ্যাক্টিভ নয়। আমরা যদি দুর্নীতির মামলাগুলোর দিকে তাকাই, সেখানে যদি আপনি কোনো নজির সৃষ্টি করতে চান, আপনাকে অবশ্যই কমিশনটা লাগবে। যদিও মানুষ আসলে দুর্নীতি দমন কমিশন থেকেও কি হয়েছে এই নিয়ে মানুষের আসলে অনেক ধরনের প্রশ্ন আছে। তারপরও যখন একজনকে আপনি যদি বিপুল সংখ্যক টাকা সহ অ্যারেস্ট করা হয়, সেই মামলাটা বাই ডিফল্ট দুর্নীতি দমন কমিশনের মধ্য দিয়েই যেতে হয়। এছাড়া আপনি যে কথাগুলো বলছিলেন, যে মামলাগুলো আছে, সেই মামলাগুলোকে সচল রাখা এবং নতুন করে কেউ এর মধ্যে জড়িত হলে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া, এই ব্যবস্থাটা এখন তাহলে কিভাবে নেওয়া হবে? আপনারা তো জিরো টলারেন্সের কথা বলছেন, কোন দিক থেকে কে ব্যবস্থা নেবে? না, দুদক এইটা তো আপনার আমার মনে হয় খুব তাড়াতাড়ি দুদক আইনের যে আপনার পরিবর্তন, সংশোধন প্রতিশ্রুতি বিগত আপনার বর্তমান পার্লামেন্টের বিগত অধিবেশনে দেওয়া হয়েছে, আমি মনে করি যে এইটা সামনের পার্লামেন্টের দুদকের পুনর্গঠন নিয়ে, দুদকের আইন নিয়ে যদি কোনো পরিবর্তন, সংশোধন করা জরুরি মনে হয়, আলাপ আলোচনা করে সকলে মিলে দুদককে আপনার পুনর্গঠিত করার জন্য প্রয়োজনীয় আইনের সংশোধনী এবং পরিবর্তন এটা করে খুব দ্রুত দুদকটাকে আপনার গঠন করাটা খুব জরুরি। জি, এবং এটা দ্রুত করা হবে বলছেন ইনশাল্লাহ। জি, আমরা অপেক্ষায় থাকলাম। মাসুদ পারভেজ রাসেল, আপনার কাছে একটা প্রশ্ন। ঠিক যেই আলোচনাটা মুস্তাফিজুর রহমান বাবুল বলছিলেন যে লোডশেডিংটা যদি না হয়, মানুষ এই বাড়তি খরচের যে চাপটা, সেই চাপটা মানুষ খুব একটা কনসিডার করবে, এটা কি ঠিক? জি, এটা আসলে ওনার মতো বলেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিদ্যুতের মূল্য বৃদ্ধির সাথে সাথে শুধুমাত্র বিদ্যুতের তার যে ইউনিট প্রতি টাকা গুনতে হচ্ছে তাই নয়, এর সাথে
একই সাথে অনেকগুলো সেক্টরে তার মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে। যদি একজন ব্যবসায়ীকে আপনি দেখাচ্ছিলেন যে সে মুরগি পালনের ব্যবসা করে, তাহলে তো সে তার ওই বিদ্যুৎ বিল পরিশোধের জন্য ডিমের দাম বাড়িয়ে দেবে, মাংসের দাম বাড়িয়ে দেবে। বাজার থেকে যখন নিম্নবিত্ত একজন মানুষ বাজার থেকে ডিম কিনতে যাবে, মুরগি কিনতে যাবে, সেগুলোর দাম বেশি হয়ে যাবে। আলটিমেটলি সকল জায়গায় ইফেক্ট পড়বে। আবার আরেকটা বিষয় যেটা বলেছিলেন ভাই, যে এইটার ক্ষেত্রে হয়তো ব্যবসায়ীরা জেনারেটর ব্যবহার করতে পারে, কিন্তু সেখানে তেল কোথা থেকে আসবে? তেলের দামও তো বৃদ্ধি হয়েছে, তেলের দাম বিগত টাইমে বৃদ্ধি হয়েছে, যেগুলো 20 টাকা 15 টাকা এইভাবে, পরে এইবার আবার 5 টাকা 4 টাকা এইভাবে বৃদ্ধি করা হয়েছে। তো সব মিলিয়ে যেখানেই আপনি হাত দিবেন, একটা জায়গায় হাত দিলে চেইন আকারে সব জায়গায় ইফেক্ট, জনগণ ভুগবে, জনগণ ভোগান্তির মধ্যে পড়বেন। আমরা, আপনার শোর নাম হচ্ছে জনগণের জন্য রাজনীতি কিনা। আমরা একটা বিষয় বলতে চাই, দেখেন বিগত 24 সালের 29 ফেব্রুয়ারি বিগত সরকার, সরকার ছিল ইন্টারিম গভর্নমেন্ট, তারা হচ্ছে এটা করেছিলেন 8% বিদ্যুতের দাম বৃদ্ধি করেছিলেন। এরপরে আর কোনো বিদ্যুতের দাম বৃদ্ধি হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতি এসে আমরা দেখেছি যে বর্তমান সরকার মাত্র 3 মাসের মাথায় এসে বিদ্যুৎ এবং জ্বালানি, যদিও বৈশ্বিক পরিস্থিতির কথা বলা হচ্ছে, কিন্তু জনগণের জন্যই তো সরকার। ভর্তুকি তো সরকার শুধু বাংলাদেশ সরকার দেন না, পৃথিবীর অন্যান্য সরকারও জনগণের জন্য ভর্তুকি দেন। সুতরাং জনগণের জন্যই এই ভর্তুকির সিস্টেমটি রয়েছে এবং এটা আবহমান কাল থেকে চলে আসছে। জনগণের সুবিধাগুলোকে সামনে রেখেই আমাদের রাজনীতি। সুতরাং আমি মনে করি যে এই জাতীয় বিষয়গুলো করার ক্ষেত্রে যদি আরও ভালোভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সিস্টেম লসের কথা বলা হচ্ছে, দুর্নীতির কথা বলা হচ্ছে, অনেক প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল অনাদায়ী থেকে যায়, সেইগুলোকে যদি নিয়ে আসা হয়, তাহলে জনগণের প্রতি এই চাপটা না দিয়েও এটা থেকে কিন্তু সরকারের ভর্তুকি কমানোর সুযোগ থেকে যায়। কিন্তু সেইগুলো আদায়ের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক মারপেচের মাধ্যমে বিভিন্নভাবে সেইগুলোকে অ্যাকোমোডেট করে ফেলা হচ্ছে। এখানে যে দুর্নীতিগ্রস্ত সরকার, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন, বা সরকারের বিভিন্ন দপ্তরের কথা আমার ভাই বলেছেন যে কোন দপ্তর দুর্নীতিমুক্ত বা কে আয়েসি জীবনযাপন করেন না। আসলে কিভাবে হবে? আজকে যদি আপনি যে বিষয়টা নিয়ে কয়েকটা দিন ধরে আমরা সরকার বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি, মিডিয়াতে দেখছি, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের গভর্নর, একজন চেয়ারম্যান নিয়োগ নিয়ে। সেই চেয়ারম্যান বিগত সময়ে তিনি বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর ছিলেন। সেখান থেকে তিনি তার স্ত্রীর নামে এটা গিফট লোন নিয়েছিলেন। আপনি জেনে থাকবেন যে আমরা যে তথ্যের মাধ্যমে পেয়েছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। সেখানে সেই ব্যাংকের তৎকালীন মালিক ছিলেন এস আলম, যিনি বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে নিয়ে চলে গেছেন। এবং বিভিন্ন ব্যাংকের সেখানে তারা এই সুবিধা নেওয়ার জন্যই ওই সময় তাকে গিফট লোন, এইভাবে অনেক এরকম সরকারি কর্মকর্তাদেরকে গিফট লোন দেওয়া হয়েছে, যেগুলো অনাদায়ী রয়ে গেছে। সেখানে প্রায় 3.25 কোটি টাকা এখন সে ডিফল্টার হয়ে গেছে। এই লোনটা বেসিক্যালি সে সরকারি যেহেতু কর্মকর্তা, দুদকের আওতায় হয়তো পরবর্তী টাইমে চলে আসতে পারে, এই কারণে তার স্ত্রীর নামে সেটা নিয়েছেন, এটা স্বাভাবিক। আর দুর্নীতি দমন কমিশনকে ফাংশনিং না করা গেলে, যারা ভাই বলেছেন এটা অবশ্যই করা দরকার, কারণ দুর্নীতি দমন কমিশনের নিয়োগ যদি সরকারিভাবেই আমি দিয়ে থাকি, তাহলে সরকারি যে কর্মকর্তা বলেন বা সরকারি বা বেসরকারি আমরা যারা আছি তারা যদি নিয়োগ দিয়ে থাকে, সে কীভাবে আমার বিরুদ্ধে অভিযোগ গঠন করবে, সে কীভাবে আমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করবে? এই জন্য এটার ব্যাপারে যে এমন একটা প্রাতিষ্ঠানিক মজবুতিকরণ দরকার, সাংবিধানিক এই প্রতিষ্ঠানকে এমনভাবে শক্তিশালী করা দরকার যাতে করে সকল পর্যায়ের দুর্নীতির ব্যাপারে এই দুর্নীতি দমন কমিশন সোচ্চার হতে পারে। এইটার ক্ষেত্রে এই ব্যাপারগুলো সঠিকভাবে না আসার কারণেই আজকে আমাদের আরেকটা বিষয় দেখেন, আমরা যেটা বিদ্যুতের দাম বাড়াচ্ছি, এটা কিন্তু আমার এলাকার জনগণও ভুগছে, এটা সারা বাংলাদেশে জনগণ পাবে। কিন্তু দেখেন, আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনের জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে 24-এর বিপ্লবের পরে আমরা একটা সরকার গঠন করেছি। সেটা বিএনপি যেমন এইটা 17 বছর নির্যাতনের শিকার, আমরাও ঠিক তেমনিভাবে নির্যাতনের শিকার হওয়ার পরে আজকে সংসদে এসেছি, আমাদের ভাইও এসেছেন। কিন্তু দেখবেন যে এই জায়গাতেও আমার জনগণ একই ধারে সরকারের সকল ট্যাক্স দিচ্ছেন, আমার এলাকার জনগণ বিদ্যুতের দামও তিনি যেটা বাড়াবেন সেটা দেবেন, তেলের দামও বেশি দিয়ে দিচ্ছেন, সবই হচ্ছে। কিন্তু এখানে আবার বৈষম্য হচ্ছে যে একটা তথ্য আপনাকে দিয়ে রাখি, যে সরকারি ভাবে এমপিদের জন্য যে বরাদ্দর ছিল, সেই ক্ষেত্রে দেখবেন যে আচ্ছা, আমরা এই বিষয়টাতে আসবো, আমরা এই বিষয়টাতে আসবো, আমরা পরের পর্বে আসছি। জি, থাকবেন আমাদের সঙ্গে, মাসুদ পারভেজ থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আবারও স্বাগত, ফিরিলাম রাজনীতির আলোচনায়। ঠিক যেই জায়গায় মাসুদ পারভেজ রাসেল আপনি যেটা বলছিলেন, আমি একটু প্রশ্নটা আপনাকে একটু করে নেই, যে
এলাকায় আপনি ঠিকঠাক মতো কাজ করতে পারছেন কিনা, আপনার যে বরাদ্দগুলো যাওয়ার কথা সেগুলো আপনি পেয়েছেন কিনা, এবং বরাদ্দগুলোর যে এক্সিকিউশন ডিস্ট্রিবিউশন এই কাজগুলো ঠিকঠাক করতে পারছেন কিনা? জি, এটার জন্য আপনাকে বলছিলাম যে দেখেন আমরা প্রথম যে বরাদ্দটি সরকারিভাবে পাই মানে সারা দেশের ইয়ের জন্য, সেখানে আমরা 25শে মার্চ সেটা 30 লক্ষ টাকা এবং 30 টন চাল গম এরকম একটা বরাদ্দ পাই, সাথে 25 লক্ষ আরও সাথে যুক্ত ছিল আরেকটা ফাংশন দিয়ে। এইটা কিন্তু আমরা আমার নির্বাচনী আসন অনেক উপজেলা আছে, অনেক আসন আছে একটা উপজেলা নেই, কিন্তু আমার আসনটা 2টা উপজেলা নিয়ে। তো সেই ক্ষেত্রে আমার বৃহৎ এরিয়ার ক্ষেত্রে এটা খুবই সীমিত এবং খুবই চাহিদার তুলনায় খুবই কম, যে ছোটোখাটো যে কাজগুলো হয় এইগুলো দিয়ে কাজ করা হয়, যেগুলো গ্রামীণ অবকাঠামো নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, খেলার মাঠে ইয়ে করা, মাটি ভরাট করেন, এই জাতীয় কাজগুলো সাধারণত এটা দিয়ে হয়ে থাকে। এরপরে আমরা যেটা জেনেছি যে সেটা এই জায়গায় বৈষম্যের কথা আমি তুলে ধরছিলাম। আমার এলাকার জনগণ বিদ্যুতের দাম দিবে, আমার এলাকার জনগণ বেশি টাকায় তেল কিনবে, আমার এলাকার জনগণ কৃষি পণ্য উৎপাদন করে দেশের মানুষের খাদ্য চাহিদা মেটাচ্ছে, কিন্তু আমার এলাকার জন্য এই পর্যন্তই আমি থেকে গেলাম। এরপরে এসে আমরা দেখেছি, যেটা তথ্য জেনেছি, যেটা বিভিন্ন মিডিয়াতেও এসছে, সেটা হচ্ছে যে পরবর্তীতে এসে এপ্রিলের 30 তারিখে সরকারি দলীয় এমপিদের জন্য 85 লক্ষ টাকা এবং 90 মেট্রিক টন চাল গম আলাদাভাবে বরাদ্দ দিয়েছে, সেখানে আমরা বাদ পড়ে গিয়েছি। তো আমরা আমাদের এই দুটো বরাদ্দ কি সেম? আগেরটা ছিল আগেরটা যেটা ছিল সেটা সকল এমপিদের জন্য ছিল, সরকারি বেসরকারি সকলে বিরোধী দল সকলের জন্য ছিল, কিন্তু পরের যেটা হয়েছে সেটা সরকার দলীয় এমপিদেরকেই শুধু এই বরাদ্দটি, বিশেষ করে দুর্যোগ মন্ত্রণালয় থেকে যেটা দেওয়া হয়েছে সেটা এইভাবেই দেওয়া হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসছে। এবং পরবর্তীতে 24শে মে 30 লক্ষ টাকা এবং 40 মেট্রিক টন চাল এটা সরকার দলীয় নারী এমপি যারা আছেন, তাদের যারা সংরক্ষিত আছেন তাদের দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে বিরোধী দলীয় নারী এমপি যারা তারা এটা থেকে বঞ্চিত হয়েছেন। তো এইটা জনগণের জন্য যদি আমাদের সরকার হয়, দেশের সরকার তো সকলের সরকার, সকল জনগণের অভিভাবকত্ব করছেন সরকার, সকল জনগণ দেশের বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স দিচ্ছেন এবং সরকারের কাজে মানে মুস্তাফিজুর রহমান বাবুল, আপনি কি বরাদ্দটা পেয়েছেন সরকার দলীয় এমপি হিসেবে? আসলে সরকারের আপনার কতগুলো বরাদ্দ আসছিল সাধারণ বরাদ্দ, আর কতগুলো বরাদ্দ আছে বিশেষ বরাদ্দ। তো আমার মনে হয় যে সাধারণ বরাদ্দটা এটা আমরা সবাই পেয়েছি, ওনারা পেয়েছেন, আমরাও পেয়েছি। উনি ওনার 2 উপজেলা যা পেয়েছেন, আমিও আমার 2 উপজেলা তাই পেয়েছি আর কি। এর বাইরে সর্বশেষ একটা বরাদ্দ দেওয়া হয়েছে, সেই বরাদ্দটা বিশেষ বরাদ্দ। সেই বিশেষ বরাদ্দটা বিশেষ বরাদ্দ, সেই বিশেষ বরাদ্দটা সবার কাছে হয়তো পৌঁছে নাই অথবা পৌঁছে দেওয়া যায় নাই। তো আমি যেটা আশা করি যে আপনার 24-এর ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের পরে গত 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো, এই নির্বাচনের পরে যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদের ভেতরে এবং সংসদের বাইরে সংসদ সদস্য হিসাবে সংসদের ভেতরে যেন আপনার সম্মান এবং মর্যাদা অধিকার এটা পাওয়ার প্রশ্নে যেন কোনো তারতম্য, কোনো বৈষম্য যেন আমরা লক্ষ্য না করি। একই সাথে আমি আশা করি বর্তমান সরকার অবশ্যই আন্তরিক এবং আন্তরিকতার স্বাক্ষর তারা রাখবেন, যে সংসদের বাইরেও আমাদের সকল এমপি, সরকারি দল বিরোধী দল নির্বিশেষে সকল এমপি যেন যার যার এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড করা, সরকারি আপনার বরাদ্দ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেন সমান অধিকার তারা ভোগ করেন। এইটা আমি এটা বিনয়ের সাথে সেই এলাকার মানুষগুলো তো এটা ডিজার্ভ করে। এটা তো ওই এলাকায় তো শুধুমাত্র বিরোধী দলের লোক বাস করেন না, ওই এলাকায় তো সরকারি দলের লোক বাস করেন। আমি ওনার পক্ষেই বলতেছি, জি সেটাই বলছি। পরিবর্তিত বাস্তবতায় বিশেষ করে জুলাই আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরের যে সংসদ, পরের যে সরকার, এই সরকারের কাছে এবং এই সরকারের কাছে তো দেশের মানুষ তো আপনার আশা করে, এবং আমিও মনে করি যে সংসদের ভেতরে যেমন আমাদের সকলের সম্মান মর্যাদাটা সুরক্ষিত থাকবে, সরকারি দল বিরোধী দল নির্বিশেষে আমার মর্যাদা আমার অধিকারটা সুরক্ষিত থাকবে, এবং সংসদের বাইরেও যেন সকল ক্ষেত্রে সকল ইস্যুতে সরকারি দল এবং বিরোধী দলের সকল সদস্য সমান অধিকার এটা যেন তারা পায়। আমি মনে করি যে সেই ব্যাপারে বর্তমান সরকারের আন্তরিকতা আছে এবং আন্তরিকতা থাকবে। যে আপনার উত্তরটা পেয়েছি। আবারও যদি মাসুদ পারভেজের কাছে ফেরত আসি, সেটি হচ্ছে এলাকায় কাজ করতে যেয়ে, যেমন বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে এলাকায় কাজ করতে যেয়ে সরকার দলের কতটুকু সাপোর্ট পান? এটার ব্যাপারে আপনাকে বলি যে সেটা হচ্ছে যে আমাদের ভাই মুস্তাফিজ ভাই যেটা বলছিলেন, যে তিনি যেটা চান যে সবার মর্যাদা অক্ষুণ্ণ থাকুক, সবাই যে পার্লামেন্ট মেম্বার হিসাবে জনগণের প্রতিনিধি হিসাবে সঠিক প্রতিনিধিত্ব করুক। তো সেইটা চাইতে হলে
সরকারের যদি এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এরকম বৈষম্য হয়, তাহলে কিন্তু সরকারি যে কর্মকর্তাগুলো আছেন তারা কিন্তু একটা সুযোগ নিতে চেষ্টা করবেন। তারা বুঝতে পারবেন যে এখানে আমাদেরকে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের আচরণ কথার মধ্যে দিয়েও কিন্তু এরকম ডিসক্রিমিনেশনের বিভিন্ন চিত্র ফুটে উঠতে পারে, যেটার একটা চিত্র আমাদের কিছুটা চোখে এসছে, যেটা সরকারের এলাকাতে ঘটেছিল, যদিও পরে সেটার এক্সকিউজ পেশ করেছেন জেলা প্রশাসক। আমার পার্শ্ববর্তী একটা আসনের যেখানে এমপি মহোদয় ছিলেন, সেখানে আমরা দেখেছি যে তাকে একটু ডিজনার করা হয়েছিল। তো সেটা পরবর্তীতে জি 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 2 আসনের এমপি। তো এইটার বিষয়গুলো আমরা মনে করি যে যদি সরকার এই জায়গায় স্ট্রিক্ট থাকে, সকল ক্ষেত্রে বৈষম্যহীন একটা ইয়ে থাকে, তাহলে এটা ভালো করবে। আমি শুনলাম সেটা হচ্ছে যে আপনার এলাকায় আপনি চুয়াডাঙ্গা 1 আসনের এমপি এবং চুয়াডাঙ্গা 2 আসনের এমপি হচ্ছেন রুহুল আমিন সাহেব, তিনি হচ্ছেন জেলা জামায়াতের আমিরও, দামোহদা জীবননগরের তিনি এমপি। কিন্তু ওই 2 উপজেলা বাদে তার ইনভলভমেন্ট নাকি সদরের সবচেয়ে বেশি, এবং আপনি সে জায়গায় কিছুটা সাবোটেজড। এটা আসলে না, উনি ওনার অবস্থান বসবাস করেন চুয়াডাঙ্গা সদরে, কিন্তু কর্মকাণ্ড তো চুয়াডাঙ্গা সদরে ওনার কিছু নাই। উনি ওনার কার্যক্রমগুলো সবকিছু ওই দিকে। বিভিন্ন মিটিং এ নাকি তিনিও চলে যান। না, মিটিং যেগুলো জেলার মিটিং, সেগুলো তো উনি একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে একেবারে 2 জন আমরা একসাথে যেতে, যেমন জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং, সেখানে 2 জনেই আমরা সদস্য, সেই হিসাবে সেখানে যান। কিন্তু যেখানে উপজেলাগুলো আছে বা আলাদা মেটারগুলো আছে, সেইগুলো তো একেবারে এক্সক্লুসিভলি ওই আসনের ভিতরে, ওই কনস্টিটিউয়েন্সির ভিতরে সেইভাবে আমরা এটা করি। এবং আমরা এই যে কাজগুলোর বিষয়ে যেটা বলছেন, আমরা কিন্তু যে বরাদ্দটি সাধারণ বরাদ্দ পেয়েছিলাম, এটা কিন্তু সরকারি, আপনি জানেন যে এই জাতীয় এলজিডির মাধ্যমে যাক অথবা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে যাক, সকল কাজই কিন্তু এমপির নামে বরাদ্দ হইলেও এটা কিন্তু ডিসির মাধ্যম হয়ে ইউনোদের কাছে চলে যায় কাজগুলো। জাস্ট এলাকা ভেদ করে কোন এলাকায় আয়তন কেমন সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়ে যায়। এই ডিস্ট্রিবিউটের পরে আমরা কিন্তু ওই এলাকার এই ত্রাণ দুর্যোগের যে কাজগুলো, এগুলো পিআইও মাধ্যমে সম্পন্ন হচ্ছে। যেখানে যেখানে রাস্তাঘাট খারাপ আছে সেগুলো করছেন, অন্যান্য কাজগুলো তারা করছেন। কাজ শেষে আমরা তাদের কাছ থেকে বুঝে নেব এবং জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনার কাজগুলো সঠিকভাবে বুঝে নেন। আর এলজিডির মাধ্যমে যে বরাদ্দগুলো যাচ্ছে, সেগুলো ওই সংশ্লিষ্ট যে উপজেলা ইঞ্জিনিয়ার আছে তাদের মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন হচ্ছে, ইওনোর ইয়েতের মাধ্যমে। জাস্ট আমরা অবহিত হচ্ছি এবং আমরা কাজগুলোর ব্যাপারে যেখানে প্রয়োজন সেটা তাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সব মিলে এখনো পর্যন্ত আমাদের সরকার দলীয় পক্ষ থেকে যারা সদস্য, তাদের পক্ষ থেকে কোনো এরকম প্রতিবন্ধকতা নাই। তবে আমরা মনে করি যে যদি সরকার এই ব্যাপারে সুদৃষ্টি দেয়, যে সকলের ক্ষেত্রে বৈষম্যহীন একটা অবস্থায় থাকে, তাহলে এটা আরো সুন্দর একটি ইয়েতে যাবে। ধন্যবাদ আপনাকে। বখতিয়ার আহমেদের কাছে আসতে চাই। বরাদ্দের বৈষম্যের যে কথাটা বলা হচ্ছে, আবার এখানে আপনিও দেখছেন যে সরকার দলীয় সংসদ সদস্য তিনিও চাইছেন যাতে সবার জন্য জিনিসটা সমান করা হয়। এই প্র্যাকটিসটা আমাদের আরো আগের, যেমন ডিউ লেটারের একটা প্র্যাকটিস আছে। 5 আগস্ট সংসদ ভবন এবং গণভবনে যারা গিয়েছিল তারা সেখান থেকে অনেক ধরনের ডিউ লেটারও পেয়েছিল। সো সেই ডিউ লেটার এবং এই জায়গাগুলোতে আমাদের আসলে আমরা পরিবর্তনটা কোথায় হলাম, কি কি করা যায়? দেখেন, এই যে বরাদ্দ বলতে বলতে এবং ওগুলির যেই নানা কম্পোনেন্ট, কাবিটা, টেস্ট রিলিফ, বিজিএফ, ভাতা, বিভিন্ন ধরনের, এগুলি বলতে বলতে আমরা একটা জিনিস ভুলে যাই যে এই সব কিছুই আসলে বাংলাদেশের সরকারের, রাষ্ট্রের যেই সোশ্যাল সেফটি নেট, সামাজিক সুরক্ষা বলয় যেটা তৈরি করবার কথা, সেটার অংশ। এখন আমরা কল্যাণ রাষ্ট্র হওয়া থেকে বহু দূরে, ফলে এখানে এই সামাজিক সুরক্ষা খাতে যে জাতীয় বরাদ্দ, সেই জাতীয় বরাদ্দতে একটা বড় শুভঙ্করের ফাঁক আছে। যে বাজেটটা এটা অনেক বড় করে দেখানো হয়, যেমন অবসর ভাতাগুলিও কিন্তু সামাজিক সুরক্ষার অংশ হিসেবেই আসে, যাবতীয় পেনশন থেকে শুরু করে এই সব কিছুই। তার একটা অংশ আমরা এই যে টেস্ট রিলিফ এবং যেই স্থানীয় পর্যায়ে যে থোক বরাদ্দ হিসেবে দেখছি। এবং বিগত সময়ে আপনারা যদি দেখেন যে অন্তত বাংলাদেশের 50-60-এর দশক থেকে এখানে রাজনৈতিক জনপ্রতিনিধিদেরকে এইটাকে কেন্দ্র করে এই বরাদ্দ এবং রিলিফের প্রশ্নে, যখন আরও বেশি ফরেন এইড আসতো, রিলিফ আসতো, তখন যেই ছিল জনপ্রতিনিধিদের প্রতি একটা অভিযোগের আঙ্গুল বরাবরই আছে। একই সাথে আছে যেমন আমলাদের উপরে। এখন যখন অপ্রতুল থাকবে, যখন আমাদের দরকার অসংখ্য, মানে যেই পরিমাণ দরকার তার ন্যূনতমটুকু বরাদ্দে নেই, তখন এখানে একটা প্রতিযোগিতা শুরু হবে। অবশ্যই যে একটা সীমিত সম্পদের জন্য সবসময় প্রতিযোগিতাটাই হবে। এবং এটা বোধহয় বাংলাদেশের মতো এত কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন দুনিয়ার আর কোথাও নাই সোশ্যাল সেফটি নেট এসের। এটা হচ্ছে মাল্টিপল, নানা পক্ষ আছে এখানে,
এবং এই বরাদ্দগুলি এত ছড়িয়ে ছিটিয়ে স্থানীয় সরকারের মধ্যে, জেলা প্রশাসনের মধ্য দিয়ে, উপজেলা প্রশাসনের মধ্য দিয়ে, বরঞ্চ যেখানে এই পুরো বিষয়গুলি সমন্বয় করবার কথা ছিল হচ্ছে যে আমাদের সম্মানিত সংসদ সদস্যদের, সেখানে উনাদেরকেও একটা বরাদ্দ দেওয়া হচ্ছে। আচ্ছা, এই বরাদ্দগুলি আমরা যেই অভিযোগগুলি আমরা দেখছি যে বিরোধী দলের সদস্যরা মনে করছেন তাদেরকে কম বরাদ্দ দেওয়া হচ্ছে, সরকার দলীয়রা বেশি পাচ্ছেন। আপনি যদি দেখেন স্তরে স্তরে এই অভিযোগটা আছে। এই অভিযোগটা আছে যে যখন উপজেলা চেয়ারম্যানের মধ্য দিয়ে এটা ইউনিয়ন পর্যায়ে যাচ্ছে, তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনে করছেন যে তিনি যথেষ্ট পান নাই। আবার ইউনিয়ন পরিষদ যখন মেম্বারদের মধ্য থেকে, কারণ ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধিদের মূল কাজ হচ্ছে বেনিফিশিয়ারি অর্থাৎ যারা পাবেন তাদেরকে চিহ্নিত করা এবং তাদের তালিকা করা। বাকি অপারেশনটা মূলত হচ্ছে যে আমাদের জনপ্রশাসন এবং স্থানীয় সরকারের যে প্রশাসন তাদের মধ্য দিয়ে হবে। কিন্তু তৃণমূল পর্যায়ে গিয়ে যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে এটা একদম তৃণমূল, একদম একজন ইউনিয়ন পরিষদের সদস্য, তিনিও তার ভোটারের কনসেন্ট্রেশন এবং কে কার ভোটার, সেখান থেকে শুরু করে এটা একদম জাতীয় রাজনীতির এই পর্যন্ত আজকে যে বিরোধী দলের সাংসদরা বলছেন, এই পুরো সোশ্যাল সেফটি নেটের এই প্রোগ্রামগুলি আপনি, এটা শুধু আমি বলছি তা না, গত 1-2 দশকে যত ধরনের গবেষণা হয়েছে এগুলির বাস্তবায়ন নিয়ে, আমি নিজেও ছোটোখাটো গবেষণার সাথে যুক্ত ছিলাম। অভিযোগ একটাই, প্রথম অভিযোগ হচ্ছে এটা রাজনৈতিক বিবেচনার মধ্যে। এই বিবেচনা একেবারে ইউনিয়ন পরিষদের সদস্য, কাউন্সিলর থেকে শুরু করে আমাদের সাংসদ পর্যন্ত এই অভিযোগ এবং এইগুলি থাকছে যে বরাদ্দগুলি হচ্ছে না। ফলে আমি খুবই একমত যে এবার বোধহয় সময়, মানে অনেক কিছুই তো যদি প্রথমবারের মতো করতে হয়, আমরা তো বিদ্যুৎ প্রশ্নে আমরা খুব, আমার কাছে মনে হচ্ছিল মাননীয় সাংসদের কথা শুনতে শুনতে যে এই কথাগুলি আমরা গত 30-40 বছর ধরেই শুনছি, বিদ্যুতের দাম বাড়ার সাথে একই যুক্তির কোনোই নাই। কিন্তু আমরা তো আজকে একটা গণ আকাঙ্ক্ষার সরকার তৈরি হয়েছে দেশে, একটা গণ আকাঙ্ক্ষার সংসদ আছে, এখন এগুলিকে বদলানোর সময়। এখানে কিন্তু কিছু শর্ত রয়ে গেছে। যেমন দ্বিতীয় অভিযোগটা হচ্ছে এগুলির দুর্নীতি। আমরা দুর্নীতির অভিযোগগুলি যত দেখি ততটা দুর্নীতিতে যে এখানে কাঠামোগত শর্তের মধ্যে থেকে গেছে। যেমন একটা উদাহরণ দিই, 2016-17 সালে যখন আমি কাজ করছিলাম প্রত্যন্ত অঞ্চলে এই ইউনিয়ন পর্যায়ে, তখন কাবিখার চাল কি বরাদ্দের চাল উপজেলা সদর থেকে আনতে হবে, এবং যেই হয়তো দরকার ছিল 2500 কার্ড দেওয়ার দরকার ছিল, সেখানে তারা পেয়েছে হয়তো 400 কার্ড। এই 400 কার্ডের যে চাল, সেই চালটা যদি উপজেলা সদর থেকে আনতে হয়, তার যে ক্যারিং কস্ট, এই ক্যারিং কস্টটা কোথা থেকে আসবে এটা কেউ জানে না। ফলে ওনারা নিজেরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতি বস্তা থেকে 5 কেজি করে বের করে নিয়ে এইগুলি এই ব্যয়টা নির্বাহ করা হবে। কারণ ইউনিয়ন পরিষদে আসলে ওই তহবিলের অবস্থাও আমরা জানি যে তহবিলের সংক্ষিপ্ত করবেন। হ্যাঁ, তো এই শর্তগুলি রয়ে গেছে। তো ফলে প্রথমত রাজনৈতিক বিবেচনা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা সামাজিক সুরক্ষা বলে, সোশ্যাল সেফটি নেটেরই, এবং এটা সব একদম এমনকি ইনফর্মাল ইকোনমি বা অর্থনীতির কোনো জায়গাতেই যাদেরকে কোনো ধরনের সংস্থান করে দেওয়া যাচ্ছে না, সবচেয়ে দুস্থ, সবচেয়ে তাদের জন্য এই বরাদ্দটা। এবং এই বরাদ্দটার যেমন এখানে প্রথম কথা, কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা সেটা তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদম উপর পর্যন্ত এটা রাখা যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এটার ব্যবস্থাপনা এবং এটার বাস্তবায়নের ক্ষেত্রে যেই মানে এফিসিয়েন্সি এবং ইন্টিগ্রিটি, অর্থাৎ মানে সৎ চর্চার অভাবটা আছে, সেটাকে অ্যাড্রেস করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ বখতিয়ার আহমেদ, মোস্তাফিজুর রহমান বাবুল এবং অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ পারভেজ এমপি, আপনাদের তিনজনকে আজকের রাজনীতির আয়োজনে জয়েন করার জন্য। দর্শক, রাজনীতির আয়োজন আজ এ পর্যন্তই। আমরা ফিরবো আগামী রোববার ঠিক একই সময়ে। যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।